ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। পটুয়াখালীতে প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তার ঘোষণা। বাগেরহাটে জলোচ্ছ্বাসে ভেসে গেছে ৩৫,০০০ মাছের ঘের। খামারিদের ব্যাপক ক্ষতি ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনা দাবি। উজানের ঢল ও বৃষ্টিপাতে সিলেটে আগাম বন্যা, তলিয়ে গেছে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দীদের দুর্ভোগ চরমে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৭ দিন আগেই সড়ক সংস্কার সম্পূর্ণের নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর। গাড়ির ফিটনেস নিশ্চিতের তাগিদ। এবং চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫০ জলদস্যুর আত্মসমর্পণ, ৯০টি অস্ত্র এবং গুলি জমা, স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা দাবি। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট ও বাঁধ সংস্কার শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর খেপুপাড়ায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি। দুর্যোগ সহনীয় ঘর দেওয়ার ঘোষণা দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন সরকার প্রধান। আরো জানাচ্ছেন জুবাইর রাসিন। বৃহস্পতিবার হেলিকপ্টার যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশ থেকে দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা ঘুরে দেখেন তিনি। পরে খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে হেলিপ্যাডে অবতরণ করেন শেখ হাসিনা। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ২০০০ দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। পরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর দেয়া হবে। ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাঁধ নির্মাণে শুরু হয়েছে কাজ। আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ প্রয়োজনীয় সবকিছু করা হবে বলেও জানান সরকার প্রধান। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের 18 ঘন্টার তাণ্ডবে প্লাবিত হয় উপকূলীয় জেলা পটুয়াখালীর ৮০% এলাকা। এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার। জেলা প্রশাসক জানান, পটুয়াখালীতে ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। টানা 18 ঘন্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। কিন্তু তার আগে ১১৪ কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায় উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেড়িবাঁধ ভেঙে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় জেলা শহরের অন্তত ৫০% ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরলেও এখনো যেন আতঙ্ক তাদের পিছু ছাড়েনি। পানিবন্দিতে অবরুদ্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। ঘরের তলে আমরা আসলাম, গাছের তলে আমরা মানুষের বাড়ি করছে আমাকে টাইনিয়া। এই গাছ পড়ানোর কারণে আমাকে ঘর দুয়ার সব নষ্ট হয়ে গেছে। বিভিন্ন গাছগাছালি পড়ে আমার ঘরের মাকতা ভেঙে গেছে, এমনকি ঘরে থাকা যাইতেছে না, পানি পড়ে। ফসলি জমি ছিল পানিতে তলায় গেছে এবং আমাদের মাছ চাষ করা ছিল, এই যে অনেকগুলো জমিতে মাছ চাষ করা ছিল, অনেক পুকুরে মাছ চাষ করা ছিল, এগুলো সব তলিয়ে একেবারে মাছ চাষ সব কিছু শেষ হয়ে গেছে। চুলো টুলো নাই, রাঁধতে পারি না, আবার খাওয়ানো কষ্ট। সব ভাঙ্গে চুরে সব লয়ে গেছে, ঘরে দিন আমরা কিছু কাম কিছুই নাই, সব বাসায় লয়ে গেছে। খুব কষ্টে আছি, বৃষ্টিতে ভিজে খাতা বালি সব তলায় গেছে,
যদি আল্লাহ আমাকে সহায়তা করতে দেয় এটা দিতে পারে। জেলায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অন্তত ৩ লাখ মানুষ। ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ১৮৬৫টি বসতবাড়ি আংশিক বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৮,৫০০ কৃষক, যেখানে ফসল নষ্টের পরিমাণ ২৬ কোটি ৩০ লাখ টাকা। কৃষি ডিপার্টমেন্ট থেকে তথ্য পেয়েছি, তাদের দেওয়া তথ্য মতে ৫৮,৩০৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ২৬ কোটি ২১ লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য ডিপার্টমেন্টও তাদের তথ্য আমাদেরকে দিয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই জেলায় ২৮ কোটি ৬৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রিমালের তাণ্ডবে জেলায় প্রাণ হারিয়েছেন ৩ জন। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জলোচ্ছ্বাসের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এতে জেলার অন্তত ৩৫,০০০ ঘেরের মাছ ভেসে গেছে। চাষিদের দাবি এতে ক্ষতি হয়েছে অন্তত ৭৩ কোটি টাকা। মৎস্য বিভাগ বলছে ক্ষতি কাটিয়ে উঠতে চাষিদের নানাভাবে দেয়া হচ্ছে পরামর্শ। সহকর্মী এস সোহানের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চারিদিকে শুধু পানি আর পানি, দেখে মনে হচ্ছে অথই সাগর, যেখানে মৎস্য ঘেরে চাষিদের স্বপ্ন মিশে গেছে রিমালের তাণ্ডবে। মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকার বিভিন্ন মৎস্য ঘেরের চিত্র এটি। শুধু বহরবুনিয়া নয়, বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার চিত্র একই, পানিতে নিমজ্জিত মাছের ঘের। ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসের পানিতে জেলার ৩৫,০০০ ঘেরের মাছ ভেসে গেছে পানিতে। এতে চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৭৩ কোটি টাকা। এলাকার সব চাষি এখন নিঃস্ব, পুঁজি হারিয়ে দিশেহারা তারা। অনেক ঋণ দেনা দেয় করে এই মাছগুলো ছাড়া সব চলে গেছে। ১৭০ বিঘা জমির, এতে আমার ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গলদা ছাড়া ছিল প্রায় আপনার ১৫,০০০, তারপর বাগদা ছাড়া ছিল প্রায় ২০ কার্টন, তারপরে সাদা মাছ ছিল প্রায় ১ লাখ টাকার। সব এই বুড়ে ওই জায়গা থেকে ঘের ভেঙে আমার বেরিয়ে গেছে। মাছ ধরার মুহূর্তে এই মুহূর্তে সমস্ত মাছ নদীতে চলে গেছে। আমার ঘরের উপর হলে আমার খাট বরাবর পানি হয়ে গেছে প্রত্যেকের, তাহলে মাছ কিভাবে খায়? মাছ না থাকলে তো আমাকে বাঁচার কোনো কায়দা নেই। তবে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে জানান এ মৎস্য কর্মকর্তা। চাষিদেরকে চুন প্রয়োগ এবং অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি, কারণ এই সময়টা রোগ বিস্তার দ্রুত হয়। এর জন্য রোগ বিস্তার যাতে দ্রুত না হয়, এর জন্য চাষিদেরকে পানি নেমে যাওয়ার সাথে সাথে চুন প্রয়োগ করার কথা আমরা চাষিদের পরামর্শ দিচ্ছি। দেশের সব থেকে বেশি চিংড়ি মাছ উৎপাদন হয় জেলা বাগেরহাট, যেখানে পুকুর ও ঘেরের সংখ্যা ১,১৫,৮০১টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে খুলনার কয়রায় আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি এবং বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী শফিক মুন্সি। আমরা শুরুতেই চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনি আমাদের জানাবেন যে বরিশালে এখন রিমাল পরবর্তী কি অবস্থা দেখছেন? ক্ষয়ক্ষতি যেহেতু হয়েছে, কর্তৃপক্ষকে এই ক্ষয়ক্ষতি সামলে ওঠার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। যে লাবণী, আসলে আপনি যেমনটি বলছিলেন যে বরিশালে কিন্তু গত ২৭ তারিখ আসলে যে ঘূর্ণিঝড় রিমাল সে আসলে তার প্রভাব শেষ করেছে এবং বাংলাদেশের স্থলভাগও ত্যাগ করেছে। আমরা যেটা আসলে জানতে পেরেছি বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে, যে এই ঘূর্ণিঝড়ে এই জেলার প্রায় ৩,০০০ ঘরবাড়ি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ২৫৫টি বাড়ি একেবারে নিশ্চিহ্নই হয়ে গেছে। এছাড়া ৩ জন আসলে বিভিন্ন কারণে, এর মধ্যে আছে গাছ চাপা পড়া, দেয়াল ধস এবং সাপে কাটা, এই ৩ কারণে কিন্তু ৩ জন মৃত্যুবরণ করেছে। তাদের প্রত্যেকের পরিবারকে ২৫,০০০ টাকা করে কিন্তু আসলে অর্থ সহায়তা দিয়েছে। যে আমরা একজন বরিশালের এক ব্যবসায়ী নেতা, তার সাথে একটু আসলে কথা বলবো যে ব্যবসায়ীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আসলে কি ধরনের প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার? এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা করেনি, কোনো ঘোষণা আসেনি। আসলে আপনারা জানেন দক্ষিণ অঞ্চলের প্রতিটি উপজেলায় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবগুলো। ধন্যবাদ শফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রিমাল পরবর্তী তথ্য জানাচ্ছিলেন বরিশাল থেকে আমাদের সহকর্মী। এমপি আনার হত্যার বিষয়ে কলকাতা সফর শেষে বিমানবন্দরে কথা বলছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসলে আপনারা জানেন
বাংলাদেশের একজন সংসদ সদস্য, অত্যন্ত জনপ্রিয়, তিনবার নির্বাচনে পাশ করেছেন। উনি একদম গ্রাসরুট লেভেল থেকে একজন নেতা, যাকে কলকাতার মাটিতে 13 তারিখ থেকে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে। তার ধারাবাহিকতায় যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কাছে 3 জন ঘাতক গ্রেপ্তার আছে। এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, পাসপোর্টে তার নাম আমানুল্লাহ, শিমুল ভুইয়া আমাদের কাছে, সে হলো মূল ঘাতক। এবং সেখানে মাস্টার মাইন্ড হিসাবে, বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে। আমরা সেই কারণেই আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুটি দেশে অপরাধটি সংঘটিত, আমাদের দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড, যেহেতু দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি। এবং আপনারা জানেন আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ সদস্য কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে, এইগুলি আমরা বাস্তবিকভাবে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি। এবং আপনারা জানেন মামলার 362-364 চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অথবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরতহাল রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক বেগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশের চিফ মহোদয়ের সাথে দেখা করেছি। সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদের সাথে আমরা কথা বলেছি, ক্রস এক্সামিন করেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানে এই রোদ, আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি ঝড় তুফানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে, কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলও ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটি সংঘটিত সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল 3টা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সবকিছু খতিয়ে দেখব এবং আমরা তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় ভিকটিমের খণ্ডিত অংশ, পুরো অংশ অথবা অংশবিশেষ উদ্ধার করা, আমরা মনে করি যে এইরকম যে তারা এই বাসায় থেকে তারা যেভাবে তারা এই কাজটি করেছে, আমি মনে করি যে যে সেখানে যেভাবে তারা সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করে চূড়ান্ত জানাবে, তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল।
এটা আমরা ওই পুলিশের সাথে কথা বলছি, এটা ওনারা এটা মানে দ্রুতই করার আমাদের বলে দ্রুতই তারা করবেন। তাই কিলিং মিশনে যারা অংশ নিয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আপনারাও জেনেছেন, আরো অনেকের নাম পরিচয় জানা গেছে, তাদের বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন কিনা একটু আপডেট। আসলে দেখেন আমরা অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আর একজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি, সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আপনারা জানেন যে আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে মানে কাঠমান্ডু যে এম্বাসি, যেটা মানে যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে, সেই এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি। সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, এটার মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আপনারা জানেন আমরা সেখানকার অনেক বড় বড় পুলিশ, বিশেষ করে পুলিশ কমিশনার, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডির চিফ ইন্ডিয়া, সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে, তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি, এটা ইন্ডিয়ার সাথে আমেরিকার রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহীন মোস্ট ওয়ান্টেড, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও, তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সাহায্য সহযোগিতা চাই। আসলে দেখেন, যে কোনো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলিতে, এবং তাকে এর আগেও 2 বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না, সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সেই কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেনকে। সেখানে তারা এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার, এগুলিতে নিয়ে, অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এই অপরাধটি সংঘটিত করেছিল। এখন আমাদের কথা হলো যে মূল যে প্ল্যানার, মদতদাতা, বেনিফিশিয়ারি, সে এখনো আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন যে রয়েছে সে সিয়াম, সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি, সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা 2 দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি। এখন হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি, প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিক, সামাজিক, বা এখানে উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন, মাননীয় সংসদ, উনি একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হওয়ার পরে উনি যে এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার
নতুন ব্যবসায়ী সেজে তিনি নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা আমরা কিন্তু সবগুলি কিন্তু আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে হঠাৎ করে কোনো একটা মোটিভ কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। এটা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে মদতদাতার সাথে যারা আরো কিছু রয়েছে আমরা তো অনেকেই তো আমাদের কাছে রয়েছে এখন এদের কাছে আরো আমরা রিমান্ডে আরো জিজ্ঞাসাবাদ করছি পাশাপাশি মদতদাতা ছাড়াও আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতে অনেকে অবস্থান তাদের সবকিছু আমরা চেষ্টা করছি আমাদের এখন মূল কাজটাই তো হচ্ছে যেহেতু আপনারা জানেন এই মামলাটাও কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি কারণ আমাদের এখন আর যে আমাদের যে আলামতটি আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে সবকিছু আমাদের এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে এখন আমাদের কাজটা হবে ওই কিছু আসামি যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রতিষ্ঠান মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো কারণ আমাদের দর্শক এমপি আনার হত্যার বিষয়ে কলকাতা সফর শেষে বিমানবন্দরে কথা বলছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ আমরা যুক্ত ছিলাম ওই ব্রিফিংয়ে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে আগাম বন্যা বিপদসীমার ওপর দিয়ে বইছে নদ নদীর পানি জেলা প্রশাসক জানিয়েছেন বন্যা মোকাবিলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি সহকর্মী আমিনুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু বুধবার বিকেল থেকেই সিলেটের নিম্নাঞ্চলে বাড়তে থাকে পানি আর রাতেই তলিয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এমন পরিস্থিতি সিলেটের বেশ কয়েকটি উপজেলায় ডুবে গেছে জৈন্তাপুরের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের হাজারো ঘরবাড়ি কানাইঘাট ও গোয়াইনঘাটেও পানিবন্দী জীবন কাটাচ্ছে কয়েক হাজার পরিবার প্রতিবার একটি নির্দিষ্ট সীমায় পানি এসে আবার চলে যায় কিন্তু এবার হঠাৎ করে কয়েক ঘন্টার ভেতর পানি হঠাৎ দ্রুত বিপদসীমার অনেক উপরে চলে আসে প্রথম ওই পানি দেখলাম বিপদসীমার খুব উপরে দিয়ে পানি যার গরম আলসামানা যেটা আছে সব তো বাসাইয়া লইয়া গেছে ঘর দুয়ার ভাঙ্গিয়ে কোনটা রয়েছে না ঘর আমরা দেশে সারা জীবন সকালে পানি এসে বিকালে গেছে বাট এখন বর্তমানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে গেছে পানিও আস্তে আস্তে কমে 1 ইঞ্চি কমলে 3 ইঞ্চি বাড়ে বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কাজ চালাচ্ছে বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসন খোলা হয়েছে 40টির বেশি আশ্রয় কেন্দ্র বিতরণ হচ্ছে শুকনো খাবার ও সুপেয় পানি তবে অনেক এলাকায় পৌঁছায়নি ত্রাণ ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা পাইছি না কোনো মেম্বার চেয়ারম্যান এখন পর্যন্ত খাইল থেকে আমরা অনাহারে 12টা বাজে খাটগুলো সারাদিন খানি নাই আমরা ওলাখান বাড়ি ঘর ছাড়া ও আজকেও তো খান বেরিয়েছে কোনো একটা মানুষের খবর নাই এমপিরও খবর নাই কেউরও খবর নাই বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি তার উপর ভয় বাড়াচ্ছে বৃষ্টি তবে বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন বৃষ্টিপাত কমে গেলে এটা পানিটা নেমে গেলে এই জলাবদ্ধতা চলে যাবে 48টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে আমরাও নিয়ে আসছি বন্যাকালীন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য মেডিকেল টিম গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত কমলে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম আমিনুল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি চিত্র দেখছেন আপনি নতুন করে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা কি কি তথ্য রয়েছে দর্শকদের জানাবেন এই মুহূর্তে আসলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর আমাদের কাছে নেই যেহেতু কয়েক ঘন্টা ধরে আসলে ভারী যে বৃষ্টিপাত ছিল সেই বৃষ্টিপাত এখন বন্ধ রয়েছে এবং এই ভারী বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিন্তু আপনারা জানেন যে ঢল যখন আসে উজান থেকে সেই ঢল ভাটির দিকে নামে আর ভাটির দিকে নামার পরে হচ্ছে যে আপনি জানেন যে হাওড় এলাকা যেগুলো রয়েছে আমাদের পেছনে এই মুহূর্তে যে হাওড়টি রয়েছে এই হাওড়গুলোতে এই মুহূর্তে পানি ধরছে আর পানিগুলো এই হাওড়গুলো হচ্ছে আসলে
পানির রিজার্ভ ট্যাঙ্ক বলা হয়। এইসব এলাকাতে প্রায় ছোটখাটো সমুদ্রের মতো এক একটি হাওর, প্রায় 100রও বেশি হাওর নিয়ে কিন্তু সিলেট অঞ্চল গঠিত এবং সিলেট অঞ্চলের বড় একটি অংশ হচ্ছে সুনামগঞ্জের ছাতক অংশে এই মুহূর্তে পানি বাড়ছে। পাশাপাশি দোয়ারা থেকে শুরু করে সুনামগঞ্জের যেসব নিম্নাঞ্চল সেসব এলাকাতে পানি বাড়ছে এবং জৈন্তা এলাকা এবং গোয়াইনঘাট, কানাইঘাট এসব এলাকা থেকে কিন্তু পানি কমছে। গেল কয়েক ঘন্টায় আমরা যেটি দেখেছি কমপক্ষে 4 থেকে 5 মিটার পর্যন্ত পানি কমে এসেছে এবং হাওরে কিন্তু পানি এই মুহূর্তে বাড়ছে এবং হাওরের তীরবর্তী যেসব এলাকা সেসব তীরবর্তী এলাকায় লোকালয়গুলোতে কিছুটা ঝুঁকি বাড়ছে। যদিও আসলে এই মুহূর্তে যেসব গবাদি পশু রয়েছে গবাদি পশুগুলোকে হাওর তীরবর্তী এলাকার বাড়ির ঘর থেকে উঁচু জায়গায় নিয়ে এসেছেন স্থানীয়রা এবং পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই আগাম বন্যার মোকাবেলার ক্ষেত্রে তারা যে প্রস্তুতি রেখেছেন আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে কিন্তু খাবার বিতরণ শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রান্না করা খাবার বিতরণ হচ্ছে এবং পাশাপাশি ইতিমধ্যে গঠন করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে সিলেটের যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে বলা যায়, কেননা ভারী বৃষ্টিপাত যেহেতু বন্ধ রয়েছে, যদি আবার নতুন করে ভারী বৃষ্টিপাত না শুরু হয় এবং ভারত থেকে নতুন কোনোভাবে ঢল না নামলে কিন্তু এই পরিস্থিতির উন্নতি হতে পারে। এই ছিল আসলে সিলেট থেকে। ধন্যবাদ আমিনুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেটের টানা বন্যায় বেশ ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনা এলাকা। খুলনার কয়রায় আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। আমরা যুক্ত হচ্ছি রকির সাথে। রকি, কয়রার পরিস্থিতি এখন কেমন দেখছেন? বাঁধ সংস্কার কি শুরু হয়েছে কিনা, প্রশাসন কি বলছে, কি তথ্য রয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে রিমেল ঘূর্ণিঝড়ের যে প্রভাব, যে তাণ্ডব, সেটা আসলে খুলনার 4টি উপজেলার উপর দিয়ে গিয়েছে, কয়রা, পাইকগাছা, দাকোপ এবং বটিয়াঘাটের একাংশ। এর ভিতর কয়রা উপজেলার আমি এখন যেই মুহূর্তে অবস্থান করছি এটা হচ্ছে মহারাজপুর ইউনিয়নের একটি গ্রামটির নাম হচ্ছে দশালী। এই গ্রামটির কপোতাক্ষ নদীর একদম তীরেই অবস্থিত এবং এই নদী থেকে 3টি পয়েন্ট দিয়ে গ্রামের ভিতর পানি প্রবেশ করেছে এবং আমরা সকাল থেকে এসে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে একটি পয়েন্ট কিন্তু এখানকার স্থানীয়রা যেটা আমাদেরকে জানিয়েছে যে সংস্কার করা হয়েছে এবং আর যে 2টি পয়েন্ট আমরা এখন যেই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন যে পয়েন্ট দুটিতে, এই 2টি পয়েন্টে কিন্তু গতকাল প্রায় 1000-এর মতো মানুষ কাজ করেছে এবং এই কপোতাক্ষর যে জোয়ারের পানি তোড়ে কিন্তু এই সংস্কার আসলে বিফলে গিয়েছে এবং এটা কিন্তু ভেঙে গিয়েছে। সর্বশেষ যেটা খবর আমি দর্শকদের জানাতে চাই যে আজকে দুপুর 3টার দিকে কয়রা উপজেলার যে টিওনো উনি এখানে এসেছিলেন এবং উনি এখানে এসে আশ্বস্ত করে গিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে 2-1 দিনের ভিতর এই যে 2টি পয়েন্ট আছে বেড়িবাঁধের, এই 2টি পয়েন্ট উনি সংস্কার উদ্যোগ নেবে। আমি পাশাপাশি আরেকটু জানাতে চাই যে কয়রায় যেমনটি আপনি দেখছেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে 3টি পয়েন্ট বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি দাকোপেরও কিন্তু 2টি পয়েন্ট, পাইকগাছারও 2-3টি পয়েন্ট সহ খুলনার উপজেলার বেশ কয়েকটি এলাকায় কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং পাশাপাশি এইসব অঞ্চলের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়রা এবং পাইকগাছায়। কয়রা 13টি গ্রাম সহ পাইকগাছারও 10-15টি গ্রাম কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 20,000 মানুষ এই রিমেলের তাণ্ডবের কারণে নদীর যে নোনা পানি গ্রামে প্রবেশ করে প্লাবিত হয়ে এখন ঘরবন্দি আসলে ঘরে থাকতে পারছে না। তো আমার কাছে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর থেকে এটা ছিল রিমেল পরবর্তী যে প্রভাব, সর্বশেষ সংবাদ। ধন্যবাদ রকি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, খুলনার কয়রা থেকে রিমাল পরবর্তী সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক সংস্কার কাজ ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা সুষ্ঠু করতে প্রস্তুতি সভা শেষে এ কথা বলেন তিনি। একই সঙ্গে ঢাকা সিটিতে ঈদের সময় রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানান মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এগিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদ উদযাপনে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ। ঈদযাত্রায় যানজটের ভোগান্তির পাশাপাশি ঘটে ছোট বড় নানা দুর্ঘটনা। এমন বাস্তবতায় ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিআরটিএ ভবনে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘণ্টাখানেকে বৈঠকে নেয়া নানা সিদ্ধান্ত জানান মন্ত্রী।
ঈদের 7 দিন আগেই সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে গাড়ির ফিটনেস নিশ্চিতের তাগিদ দেন মন্ত্রী। নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিয়ে, রংচংটা সমাধান না, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। হানি ফ্লাইওভারে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ঈদের সময় ঢাকার রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানি ফ্লাইওভার। কুমিল্লা থেকে ম্যাক্সিমাম 50 মিনিটসে চলে আসে, সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভার অচল হয়ে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে, এখন কেন খোঁড়াখুড়ি? আমি সিটিকে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। ঈদযাত্রায় দুর্ঘটনা এড়াতে মনিটরিং জোরদারের নির্দেশও দেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়? নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের 12টি বাহিনীর 50 জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দেন তারা। এ সময় 90টি দেশি বিদেশি অস্ত্র সহ বিপুল গোলা বারুদ জমা নেওয়া হয়। সুন্দর জীবন নিশ্চিতে সরকারি সহায়তা দাবি তাদের। সহকর্মী AKM নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। চট্টগ্রাম কক্সবাজারের উত্তাল বঙ্গোপসাগরে প্রতিদিনই কয়েক হাজার ফিশিং ট্রলারে লক্ষাধিক জেলে সাগরে যায় মাছ ধরতে। জীবন বাজি রেখে গভীর সমুদ্রে যাওয়া এসব জেলেদের নানা অনিয়স্যতার মধ্যে চরম এক আতঙ্কের নাম জলদস্যু। সাগর দাপিয়ে বেড়ানো এসব জলদস্যু ট্রলারের মাছ, ডিজেল আর মালামাল লুট করেই ক্ষান্ত হয় না, বরং জেলেদের প্রাণ নিতেও দ্বিধা করে না তারা। দক্ষিণ চট্টগ্রামে বঙ্গোপসাগরে এমন মূর্তিমান আতঙ্ক 19টি জলদস্যু গ্রুপের 35 জন এবং আলাদা আরও 15 জন বৃহস্পতিবার দুপুরে র্যাব 7-এর তত্ত্বাবধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন, যার মধ্যে 3 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু ছিলেন, একজন নারী জলদস্যুও। এ সময় আত্মসমর্পণ করা মোট 50 জন জলদস্যু দেশি বিদেশি 90টি অস্ত্র এবং 283 রাউন্ড গুলি জমা দেয়। বছরের পর বছর পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন এসব জলদস্যুরা আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চান। তাদের কণ্ঠে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা। এর আগেও অনেকগুলো বাহিনী সমর্থন করছে, তারা অনেক ভালো আছে, তাই ওরা থেকে দেখে আমরাও কি আত্মসমর্থন করছি। ওরা আর সরকার কাজ সুবিধা আর তারা স্বাভাবিক জীবনে ফেরায় আনন্দিত স্বজনরাও। তাদের দাবি, স্বাভাবিক জীবনযাপন করতে প্রয়োজন সরকারের পর্যাপ্ত সহযোগিতা। এখন ভালো হয়ে গেল, খারাপ জায়গাতে আছিল, দীর্ঘদিন জেলে থাকতো, তো বাহির হতো, কষ্ট জীবন যাত। এখন দেখে সরকারের যে ভালো সারানটা দিয়ে নালা অনেক খুশি। এর আগে 2018 ও 20 সালে 2 দফায় 77 জন জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৃত মায়ের কাছে পড়েছিল 1.5 বছরের রক্তাক্ত ছেলে। নেত্রকোনার পূর্বধলায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া ওই শিশুর পরিচয় এখনো মেলেনি। বর্তমানে অজ্ঞান শিশুটি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন, আর তার মায়ের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে। তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বুধবার ভোরে পূর্বধলার বিষকাকুনি ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে ফজরের নামাজ পড়ে বের হন ইসহাক মিয়া। এ সময় মাদ্রাসার পাশে এক মা ও 1.5 বছরের শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক গ্রামে। জড়ো হয় শত শত মানুষ। এ সময় স্থানীয়রা 999-এ কল করলে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে। অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেলে। দৌড়ে গেছি কাঁদেই একটা মহিলা এভাবে চিৎ করে পড়ে রয়েছে, আর বাচ্চাটা পাশে আজ্ঞা মনে পায়খানা করে একদম কাপড় চোপড় বিচ্ছিন্ন করে রাখছে। তো বাচ্চাটা দিয়ে কলিজাটা আস্তে 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 কাঁপতেছে। এখন তো আমরা বয়ে তো কেউ ধরতেও পারি না। তো 8-10 গ্রামের লোক পাইছি, কেউ এই মহিলারা চিনে না, না বাচ্চা কেউ চিনে না। অজ্ঞাত অবস্থা হাসপাতালে নিয়ে আসছে, এটার পরিচয় হোক, এটাই তো আমরা চাই। শিশুটির জ্ঞান এখনো ফেরেনি। মাথায় আঘাত থাকায় করা হয় সিটি স্ক্যান। সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট দেখছে ভালো আছে, মোটামুটি ভালো আছে বাচ্চা এখন, কিন্তু বাচ্চা আনকনসিয়াস, জ্ঞান নাই। নিহত নারী ও হাসপাতালে চিকিৎসাধীন শিশুর পরিচয় নিশ্চিত হতে পারেনি কেউ। তবে পিবিআই আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশ। অনেকভাবে চেষ্টা করতেছি আমরা, 2 সংস্থা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করলাম, পিবিআই র্যাব ম্যাচিং করলাম না, তারপরে হলো আমরা বিভিন্ন ইয়েতে ফেসবুক মিডিয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি, আমাদের বিভিন্ন জেলায় বার্তা পাঠিয়ে দিয়েছি। হয়নি, কোনো পজিটিভ কোনো রেজাল্ট পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে বিশকাকুনি ইউনিয়নের 8 নং ওয়ার্ড মেম্বার রুস্তম আলীর জিম্মায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এমপি আনারের মরদেহ দ্রুত উদ্ধার করে দেশে আনা এবং হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ঝিনাইদহ শহরের জনতা ব্যাংক মোড়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতি এ মানববন্ধন আয়োজন করে। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মানববন্ধনে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইন্তা, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব সহ অনেকে বক্তব্য রাখেন। ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বৃহস্পতিবার সকালে সদরের ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণ করেন কোস্টগার্ড সদস্যরা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষকে সহায়তার 3 দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে বাহিনীটি। আগামী 3 দিন জেলার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে কোস্টগার্ড। দর্শক, শেষ করব দেশ জনপদ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। পটুয়াখালীতে প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তার ঘোষণা। বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালে ভেসে গেছে 35,000 মাছের ঘের। ব্যাপক ক্ষতির মুখে মাছ চাষিরা, ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনার দাবি। উজানের ঢল ও বৃষ্টিপাতে সিলেটে আগাম বন্যা, তলিয়ে গেছে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দীদের দুর্ভোগ চরমে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 7 দিন আগেই সড়ক সংস্কার সম্পন্নের নির্দেশ। সড়ক পরিবহন মন্ত্রী যানবাহনের ফিটনেস নিশ্চিতের তাগিদ। এবং চট্টগ্রামের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 50 জলদস্যুর আত্মসমর্পণ, 90টি অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জমা। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি সহায়তার দাবি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ।